জুলাই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে গুলি, ক্ষমতায় টিকে থাকতে পরিকল্পিত হত্যাকাণ্ড, চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। Together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, জড়িত সবার বিচারের আশ্বাস। ভোটের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে 4 জেলায় বিএনপির সমাবেশ। লালমনিরহাট, খুলনায় নেতাকর্মীদের ঢল, নির্বাচনের রোডম্যাপ দাবি। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি ইসরায়েলের। গাজা নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প, সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ, জানালেন শান্ত। কাল দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুরে ফটো সেশন। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়। 6 মাস তথ্য অনুসন্ধান শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানালো জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, রাষ্ট্রীয় সহিংসতার এ ঘটনা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং আন্তর্জাতিক অপরাধ। গুলি, হামলা আর দমন পীড়নে জুলাই আগস্টের উত্তাল আন্দোলনে ছাত্র জনতাকে রুখতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়াও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রাখতে নির্মম হত্যার মিশনে নামেন তৎকালীন প্রধানমন্ত্রী। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান ঘিরে 118 শিশু সহ 1400 মানুষ নিহত হন। এছাড়াও ওই সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও ছাত্র জনতাকে থামাতে পুলিশের নির্বিচারে গুলি আর জনক্ষোভ সহ নানা কারণে ওই সময়েই নিহত হন 44 পুলিশ সদস্য। ঢাকার আহ্বানে প্রায় 6 মাস অনুসন্ধানের পর বুধবার জেনেভায় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সংস্থাটি বলছে, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের নির্দেশে চলে এই হত্যাকাণ্ড। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও নাটক এবং নির্যাতন চালানো হয়। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। এছাড়াও ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের প্রমাণও মিলেছে। প্রতিবেদনে র্যাব, এনটিএমসির বিলুপ্তি, রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপে বিরত সহ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির সুপারিশ করা হয়েছে। এই ঘটনার জের ধরে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করারও সুপারিশ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আয়নাঘর আওয়ামী দুঃশাসনের একটি নমুনা। বুধবার রাজধানীতে আয়নাঘর নামে 3টি বন্দিশালা পরিদর্শন করেন তিনি। জানান, আয়নাঘরের অপরাধের সঙ্গে যুক্ত সবার বিচার হবে, কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রমাণ হিসেবে আয়নাঘরের আলামতগুলো সিলগালা করে রাখারও নির্দেশ প্রধান উপদেষ্টার। একসময় আতঙ্কের নাম ছিল আয়নাঘর। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের সময় বিরুদ্ধ মতের রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট সহ নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে রাখা হতো আয়নাঘর নামের বন্দিশালায়। চালানো হতো অমানসিক নির্যাতন। আয়নাঘরে নির্যাতনের শিকার ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং উপদেষ্টা পরিষদের কয়েকজনকে নিয়ে রাজধানীর 3টি টর্চার সেল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে উপদেষ্টা পরিষদের 2জন সদস্য নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও জুলাই আন্দোলনের সময় বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘর নামের এই বন্দিশালায়। নির্যাতিতরা আয়নাঘরে প্রধান উপদেষ্টার কাছে বর্ণনা করেন দিনের পর দিন কিভাবে অমানবিক অত্যাচার সহ্য করেছেন এখানে। পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, নির্যাতনের মাত্রা ছিল বিভৎস এবং অমানবিক। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। আয়নাঘর স্থাপন এবং পরিচালনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আয়নাঘরের কোনো আলামত নষ্ট করা হয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে। যে গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। শেখ হাসিনা শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 2000 মানুষকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, শুধু ঢাকায় নয়, সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরের অস্তিত্ব আছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির সভা সমাবেশ কর্মসূচি। প্রথম দিনে 6 জেলায় হওয়ার কথা থাকলেও হতে যাচ্ছে 4টি জেলায়। এই জেলাগুলো হচ্ছে লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীতে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই 2 জেলায় সমাবেশ হবে যথাক্রমে আগামী 24 ও 27 ফেব্রুয়ারি। নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে সারা দেশে বিএনপির এই কর্মসূচি। রোজার আগেই সমাবেশ হবে 64 জেলায়। পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে। দর্শক, যেমনটি বলছিলাম, জেলায় জেলায় চলছে বিএনপির সমাবেশ। সে বিষয়ে বিস্তারিত জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, সমাবেশে এখন কি কার্যক্রম চলছে, কি বলছেন নেতারা? এর মধ্যে সমাবেশটি একদম মাঝামাঝি পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় নেতারা যারা ঢাকা থেকে এসেছেন এই সমাবেশে যোগ দিতে, তারা এই সময় বক্তব্য রাখছেন। আমি যদি আপনাকে দেখাই, সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠটি বলা চলে কানাই কানাই বিএনপির নেতাকর্মী সমর্থক দিয়ে পরিপূর্ণ। এবং 6 জেলায় যে সমাবেশের মধ্য দিয়ে 64 জেলা 9 দিনের কর্মসূচি বিএনপি ঘোষণা করছে, তার আজকে প্রথম দিন। সিরাজগঞ্জে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা এবং পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধ, এই দাবিগুলোতে তারা এই সমাবেশগুলো করছেন এবং জনমত তৈরি করছেন। 12 থেকে 25 ফেব্রুয়ারি 9 দিন মূলত এই কর্মসূচিগুলো চলবে এবং
শুধুমাত্র আজকে সিরাজগঞ্জে নয়, আরো 4 জেলায় একই সাথে এই সমাবেশটি চলছে। আগামীতেও বড় বেশ কয়েকটি কর্মসূচি তাদের রয়েছে, সেই ঘোষণাগুলো তারা এখান থেকে দিয়েছে। এই ধারাবাহিক যে সমাবেশ সেগুলো ছাড়াও বিশেষ করে তিস্তা এবং ফেনীতে যেই কর্মসূচি হবে সেটি নিয়েও বেশ প্রস্তুতি রয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন সকল কর্মসূচির জন্যই আসলে তারা প্রস্তুত এবং একই সাথে তাদের এই কর্মসূচির উদ্দেশ্য তারা বলছেন সরকারকে নির্বাচনে চাপে রাখা এবং একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিএনপি মাঠে থেকে জোরালো ভূমিকা রাখবে বরাবরের মতোই, এটি হচ্ছে তাদের দাবি। এবং একই সাথে আগামীতে নির্বাচন কেন্দ্রিক যে ঘোষণাটি অন্তর্বর্তীকালীন সরকারের বরাদ দিয়ে বলা যায়, বিগত সংলাপে যে আলাপ হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো আপত্তি নেই, সরকারের যদি সবগুলো রাজনৈতিক দল চাই সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের শোডাউন কিন্তু এই সমাবেশগুলোর মধ্য দিয়ে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সব মিলিয়ে সমাবেশটি চলছে। প্রধান অতিথি আর বক্তব্য রাখবেন। আমাদের আরেক সহকর্মী রয়েছে লালমনিরহাটে, তার কাছ থেকে জানবো সেখানকার সমাবেশের বিস্তারিত। মানিক, আপনার ওখানে সমাবেশের আমাদেরকে জানাবেন। মারুবা, শুনছিলাম আপনার কথা, আসলে নির্বাচনী গণতান্ত্রিক উপায় নির্বাচনী রোড ম্যাপ থেকে শুরু করে অর্থাৎ দ্রব্যমূল্যের যে লাগামহীন মূল্যবৃদ্ধি সেটি সহনীয় পর্যায়ে রাখা এবং ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আজকে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে এই সমাবেশ চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির যিনি অর্থাৎ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আমরা একটু সরাসরি আমরা একটু শুনবো তার বক্তব্য। সরকার পতনের আগে তেল গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন করেছে। এখন আন্দোলন করলো না, কেন করলো না? আমরা আন্দোলন কেন করছি না? কার বিরুদ্ধে আন্দোলন? আন্দোলনটা আমাদের খুব মানানস, কারণ এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা। তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জারি গান শুনছি সংস্কার 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 সংস্কার। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে তারা বাংলার বুদ্ধি দেয়, তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তারা বুদ্ধিজীবী, তাদের জন্য কালে কমিশন গঠন করা হয়েছে। শুনলাম সে কমিশনের যে সুপারিশের তাদের 6 সদস্যরা, এই 6 সদস্যরা ব্যাখ্যা করে তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবে। আন্দোলন হয়েছে এক দফা, কেন? শুষ্ক একটি অবাধ। বিএনপির সমাবেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন, আন্দোলনে আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব দিয়ে মানা হবে, তবে তাদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে আমন্ত্রিত সামরিক বেসামরিক বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে তারা। সংগঠনটির দাবি, পিলখানা হত্যায় দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে এই ঘটনার পুনর্তদন্তের কথাও বলেন তারা।
25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানিয়েছে সংগঠনটি। জেলের ভিতর যে সমস্ত বিজিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবারবর্গ। আওয়ামী লীগকে অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। ট্রাইব্যুনালে বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষভাবে। মামলার রায় কবে হবে তা নিয়ে এক উপদেষ্টার আগাম মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার। বুধবার ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া রামপুরার জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় পুলিশের 2 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের, আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কমিশনের ডিজি এএসএম হুমায়ুন কবির। বৈঠক শেষে মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের, এটাকে ঠিক ফাঁস বলা যায় না, বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। এলো আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব আরও বলেন, সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যান্য সাংবাদিকরা। অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সাগররুনি হত্যা হয়েছে আজকে এত 2 বছর, এখনো কেন সাগররুনি হত্যার বিচার হবে না? আমরা আইনমন্ত্রীর কাছে জানতে চাই, তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই কবে সাগররুনি হত্যার বিচার হবে, কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, তার একটা সময় সীমা আমাদেরকে দিয়ে দিন, জানান। চলে খুব যতনে সেরা মানের উপাদানে
থাকবে না। নিউজিল্যান্ড ডেইরি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 1 সপ্তাহের মধ্যে বিচার চেয়ে আলটিমেটাম দিয়েছেন কাফি। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শিকদার জোবায়েরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার দিবাগত রাতে কলাপাড়া টিয়ারখালী ইউনিয়নের রাজপাড়ায় তার বাড়িটিতে আগুন দেয়া হয়। কাফির বাবার অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই ঘরের বাহির থেকে দরজা আটকে দিয়ে আগুন দেয়া হয়েছে। এদিকে বুধবার দুপুরে কাফির বাড়িতে এক সংবাদ সম্মেলনে 1 সপ্তাহের মধ্যে এই ঘটনার বিচারের দাবি জানান তিনি। দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি, সেখানে এখন আমার বাড়ি নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, 7 দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। গভীর রাতে যারা দুষ্কৃতিকারীরা ঘটাইছে, আমরা এদের উদ্ঘাটন করব, এদের গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আনবো। আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 40 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। প্রমত্তা যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে ব্রডগেজ ও মিটার গেজ 2 লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উচ্ছ্বসিত প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও যাত্রীরা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের স্বতন্ত্র যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো অতিক্রম করেছে যাত্রীবাহী ট্রেন। বুধবার সকাল 11টা 23 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সেতুর সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্ত অতিক্রম করে। এই সময় ট্রেনে থাকা যাত্রীরা হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে। প্রকল্প সংশ্লিষ্টরাও জানায় তাদের উচ্ছ্বসিত অনুভূতি। যখন যাত্রীদের চেহারা দেখলাম, মানে এটা বলার তুলনা নেই। তারা এক একজন যে এতটা উল্লাস, তাদের একটু ডিলে হয়েছে, বাট আমি মনে করি যে এই ডিলেটা তাদের জন্য সার্থক হয়েছে। কোনো সমস্যা ছাড়া এবং ত্রুটি ছাড়া আমাদের ব্রিজটা সম্পূর্ণ হয়েছে। নতুন সেতুতে পার হতে পারলাম, এখন মানুষ যাতায়াতে অনেক সুবিধা হবে। সেতুটা চালু হতে আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মতো অথবা 7 মিনিটের মতো সময় লাগছে। এতে অনেকটা সময় আমাদের বেঁচে গেল। আশা করছি আমাদের এটা উত্তরবঙ্গের জন্য অনেকটাই। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা চলতি বছরের মার্চে আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এ পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিট। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। খারাপ প্লাস্টিককে প্রাধান্য না দিয়ে ভালো প্লাস্টিকের সাথে চলতে হবে। নীতি নেওয়া উচিত বাস্তবতার নিরিখে, এমন মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 17তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যেসব পণ্য প্যাকেজিং ছাড়া ব্যবহার করা সম্ভব সেগুলো প্যাকেট না করাই ভালো বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, প্লাস্টিককে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। যে খারাপ প্লাস্টিক যেগুলো আমাদের পরিবেশের জন্য অবশ্যই খারাপ, এগুলোকে আমাদেরকে এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং আমাদেরকে যে অন্য নতুন যে সম্ভাবনাগুলো আছে, আমাদের সেটা পাট শিল্প হোক বা আমাদের বস্ত্র শিল্প হোক, অথবা আমাদের যেসব জিনিস প্যাকেজিং ছাড়া ব্যবহার করা সম্ভব সেগুলোকে প্যাকেজিং ছাড়াই ব্যবহার করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
আগামী শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মিরা মুক্তি না পেলে বাতিল হয়ে যাবে গাজার যুদ্ধবিরতি চুক্তি। মঙ্গলবার এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনায় অনড় থাকা ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে উপত্যকাটিতে নতুন করে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আবারও অনিশ্চয়তায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ভবিষ্যৎ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করে হামাস, আর তারপরেই বাঁধল বিপত্তি। এবার জিম্মি মুক্তির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে চূড়ান্ত সময় বেঁধে দিল দখলদার ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিলেন, আগামী শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় পুনরায় শুরু হবে যুদ্ধ। রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে 4 ঘন্টার একটি দীর্ঘ বৈঠক করেছি আমি। আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এরই মধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইঙ্গিত দেন গাজা মার্কিন নিয়ন্ত্রণে নেয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে সরবেন না তিনি। তবে ট্রাম্পের চাপকে দৃঢ়ভাবে উপেক্ষা করেন বাদশাহ। এদিকে যে কোনো মূল্যে গাজায় সংঘাত পুনরায় শুরু হওয়ার ঠেকানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের সেনাবাহিনীকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এমপি এমএলএ আদালত। এরই মধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে। শুধু এমপি এবং বিধায়কের মামলার বিচার হয় লখনৌয়ের ওই আদালতটিতে। রাহুলকে পাঠানো নোটিশে বলা হয়েছে, আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন তাকে আদালতে হাজির হতে হবে। মামলার অভিযোগপত্র অনুসারে 2022 সালের ডিসেম্বরে কংগ্রেসের ভারত জোড়ো কর্মসূচি চলাকালে এক জনসভায় রাহুল মন্তব্য করেছিলেন, অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের চীনের সেনারা মারধর করছে। একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির এমন মন্তব্য ভারতের সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগপত্রে লেখা হয়েছে। এবার জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়ার আগে দেশের সব আনুষ্ঠানিকতা সারল বাংলাদেশ দল। মিরপুরে ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করা সম্ভব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বৃহস্পতিবার গভীর রাতে দেশ ছাড়বে টাইগাররা। হাইব্রিড মডেলে এবারের আসরের বাংলাদেশ গ্রুপ পর্বের 3 ম্যাচ খেলবে আরব আমিরাত ও পাকিস্তানে। টাইগারদের প্রথম ম্যাচ দুবাই। 20 ফেব্রুয়ারি প্রতিপক্ষ হট ফেভারিট ভারত। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে শান্ত মিরাজরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 27 তারিখে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।